এই যে শতদ্রু নদী গিয়ে এই ঘুরে এই পাহাড়ের পেছনে চলে যাচ্ছে চীনের দিকে। আমরা সচরাচর যে পাহাড় দেখে অভ্যস্ত, সেই পাহাড়টা হচ্ছে স্নিগ্ধ সৌন্দর্য, মানে চোখে আরাম দেয়। আর এটা হচ্ছে রুক্ষ সৌন্দর্য, ভালো লাগছে দেখে কিন্তু ভয়ও লাগছে। সেই ভূমিকম্পের পরে এই মমিটি সকলের মানে সর্বসমক্ষে আসে। এটি প্রায় 500 বছরেরও বেশি বয়স্ক মমি। ওদিকে উপরে আকাশটা হচ্ছে নীল, তারপরে হচ্ছে ব্রাউন কালারের পাহাড়, তারপরে হচ্ছে সবুজ রঙের গাছগুলো, তারপরে হচ্ছে এইরকম টলটলে জল, পুরো সিনারি। এই খাপ ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, নিচ দিয়ে বয়ে যাচ্ছে শতদ্রু নদী। এর সংগ্রামে এসে একটা খুব সুন্দর জায়গায় রেস্টুরেন্টে আমরা খাবার নিয়েছি। এই যে উঠতে শুরু করেছে, এমন হাওয়া যে আমাদের না উড়িয়ে নিয়ে যায়। আমার মোবাইলে 8:22 দেখাচ্ছে। 8:22 এখনো হয়নি, এখন তোমাদের মোবাইলে এখন 5:52। এই যে এই একটু আগে বলছিল না। এখানে আমি এই যে বসে রয়েছি, এই দেখুন আমার মাথার উপরে এখানে একটি ভেড়া বা আইবেক্স এটি স্টাফ করে রাখা। ধনকর মনস্ট্রি দেখে নিয়ে এখন আমরা রওনা দিয়েছি পিন ভ্যালির দিকে। এই পিন ভ্যালি হলো স্ফীতির সবথেকে সুন্দর ভ্যালি। যারা এই জায়গায় আসবেন তারা এই জায়গা দেখে একেবারে মুগ্ধ হয়ে যাবে। দেখুন এই রাস্তাটা দেখুন, অসাধারণ। পুরো পাহাড় রাস্তার উপর ঝুঁকে পড়েছে। দুপাশে পুরো রুক্ষ পাহাড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং ধীরে ধীরে এই যে গাছের পরিমাণ কমে গেল এবং তার সাথে পাহাড়ের রূপ পরিবর্তন হলো, এই ট্রানজিশনটা দেখতে দুর্দান্ত লাগে। আর কিছু কিছু জায়গায় আমি তো বারবার বলছি যে পাহাড়ের মাটি এখানে কিন্তু অনেক নরম হয়ে পড়েছে, যদিও এই অঞ্চলটি হিমালয়ের প্রাচীনতম অংশের অন্তর্গত। কল্পা থেকে এখন আমরা রওনা দিয়েছি হুরলিংয়ের উদ্দেশ্যে। হুরলিং জায়গাটি হলো টাবো থেকে কিছুটা আগে, ওই মোটামুটি 25 কিলোমিটার মতন আগে। আমরা হুরলিংয়ে আজকে নাইট স্টে করব। এই কল্পা থেকে হুরলিংয়ের দূরত্ব হচ্ছে 144 কিলোমিটার। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, আমাদের একটু বেশিও লাগতে পারে, কেননা আমরা রাস্তায় এক জায়গাতে লাঞ্চ করব, কয়েকটি স্পট আছে সেগুলি দেখব। কয়েকটি স্পট মানে নাকো লেক, নাকো মনাস্ট্রি এগুলি দেখব, তারপরে ঘিউ মনাস্ট্রি দেখব। এই সব জায়গাগুলি দেখে তারপরে আমরা পৌঁছাবো হুরলিং। এইরকমই আমাদের আজকের দিনের অবশিষ্ট পরিকল্পনা। এইটি হলো কাসাং ওয়াটারফল, কাসাং নালা বলা হয় এই জায়গায়। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে শতদ্রু নদী। শতদ্রু নদীর দুপাশেই কিন্তু এই রকম উঁচু পাহাড়গুলি ওপর দিকে উঠেছে আর নিচে শতদ্রু ডিপ ভ্যালি তৈরি করেছে। এটা কিন্তু এমন নয় যে এই শতদ্রু নদী এই পাহাড়কে কেটে এরকম ডিপ ভ্যালি তৈরি করেছে, তা কিন্তু নয়। এই শতদ্রু নদীর যে রিভার বেড সেটা কিন্তু অনেক প্রাচীন, অনেক স্টেবল, অনেক শক্ত। এই দুপাশের নরম পাললিক শিলা এই ভ্যালিকে অতিক্রম করে ঠেলে দুপাশ থেকে ওপর দিকে উঠে এই উঁচু উঁচু পাহাড়গুলি তৈরি করেছে। আমি যদি উদাহরণ হিসেবে বলি যে ধরুন আটা বা ময়দার তাল যদি ওপর দিকে ওঠে, আপনি মাঝখানে আঙ্গুল রাখলেন, যেরকম কুমোরদের যে চাকাগুলো ওঠে, আপনি মাঝখানে আঙ্গুল রাখলেন, আপনার আঙ্গুল আঙ্গুলের জায়গাতেই থাকবে, দুপাশ থেকে মাটিগুলো ওপর দিকে উঠে যাবে। এই রিভার ভ্যালির ক্ষেত্রে কিন্তু ঠিক সেই রকম হয়। এই ধরনের রিভার ভ্যালিকে বলা হয় পূর্ববর্তী নদী, মানে পাহাড় তৈরি হওয়ার আগেই এই নদী ছিল।
এ অসাধারণ ল্যান্ডস্কেপ। যারা এই জায়গায় আসবেন তারা এই জায়গা দেখে একেবারে মুগ্ধ হয়ে যাবেন। এই ব্রিজটা দেখুন মাঝখান দিয়ে কিরকম ঝুলে গেছে, যার জন্য এই ফ্রেম দিয়ে আটকে রাখা হয়েছে, লোহার ফ্রেম দিয়ে। আসলে এই অঞ্চলে এত ল্যান্ডস্লাইড হয় এবং এখানকার মাটি তার ফলে এত নরম যে ধসে নিচে পড়ে যায়। এর ফলে এই যে বড় বড় পুলগুলি যেগুলি নদীর উপরে তৈরি হয়েছে, সেই পুলের দুপাশের ভারসাম্য বজায় রাখা খুব মুশকিল। বেশিরভাগ ব্রিজই, যার জন্য এখানে লোহার অস্থায়ী ব্রিজ, খুব স্থায়ী ব্রিজ যেগুলো তৈরি হয়েছে সেগুলো মেনটেন করা খুব কষ্ট। এই যে রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি এখন টাবর দিকে, এবং এই রাস্তাটি সোজা কাজা পর্যন্ত গেছে, এবং পাহাড়ের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে মাটি পুরো ঝুড়ো মাটি, পাথর গড়িয়ে এসে বিভিন্ন জায়গাতে রাস্তার উপরে পড়ছে। এই ধরনের বিপদসংকুল এক পথ হলো এই স্ফীতির পথ। আমরা এসে পৌঁছলাম এই পথের একটি অন্যতম সুন্দর গ্রাম, পু গ্রামে। নামটিও খুব সুন্দর এবং পাহাড়ের ঢালে গ্রামটিও খুব সুন্দর। ওই যে বাবু ছবি তুলছে তার। আর এই গ্রামটির আশেপাশে কিছু গাছপালাও দেখা যাচ্ছে। এইখানে পাহাড়ের গায়ে লেয়ারগুলো দেখুন, দেখুন এই পাহাড়টির গায়ে কি অসাধারণ লেয়ার। এই পাললিক শিলার বৈশিষ্ট্য এগুলো দেখুন। আর এই দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে শতদ্রু বয়ে যাচ্ছে। এই জায়গাটির নাম হলো ডাবলিন। আমরা কিন্তু এখন রয়েছি প্রায় বর্ডার এরিয়ার কাছাকাছি। এই যে পাহাড়টি দেখছেন আমাদের ডান দিকে, যে পাহাড়টি, এই পাহাড়টির ওপারেই হলো চীন। আর এইখান থেকে এই যে এই ডাবলিং জায়গাটি পার করার পরেই এখানে শিবখিলা বলে একটি জায়গা রয়েছে। এখান থেকে 32 কিলোমিটার। সেই 32 কিলোমিটার পর্যন্ত আলাদা পারমিশন করে যেতে হয়, যেরকম আমাদের নাকোতে এই ছিটকুলে আলাদা পারমিশন করে যেতে হয়েছিল ওই শিবকিলা পর্যন্ত। সেইখানে গিয়ে চীনের বর্ডার দেখা যায়। মানে এই যে শতদ্রু রিভার যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, সেই শতদ্রু রিভারটা ডান দিকে ঘুরে এই পাহাড়ের ওপারে চলে গেছে, এবং ঠিক শতদ্রুর ওপারেই হচ্ছে চীন। এই দেখুন, এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার করে আমরা ওপারে চলে যাব। এই শতদ্রু নদী ডান দিকে চলে যাচ্ছে, আর ওই দিক থেকে আসছে স্ফীতি নদী। এই দুটো নদী এই জায়গাতে মিলিত হচ্ছে। এই জায়গাটির নাম হলো খাব সঙ্গম। এখান থেকে দেখুন পরিষ্কার বুঝতে পারবেন, এই যে শতদ্রু নদী গিয়ে এই ঘুরে এই পাহাড়ের পেছনে চলে যাচ্ছে চীনের দিকে। এই খাব ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, নিচ দিয়ে বয়ে যাচ্ছে শতদ্রু নদী। চলুন আপনাদের সঙ্গমের জায়গাটা ভালো করে দেখাই। এই হলো সঙ্গম। এই দিক থেকে আসছে স্ফীতি নদী, আর এই দিক থেকে যাচ্ছে শতদ্রু। এই দুটি নদী এখানে মিলিত হচ্ছে, তারপর শতদ্রু নাম নিয়ে এই দিকে প্রবাহিত হচ্ছে। এই হলো NH5-এ
শতদ্রু নদীর উপর খাপ ব্রিজ। শতদ্রু আর ওদিকে স্ফীতি নদী, এর সঙ্গমে এসে একটা খুব সুন্দর জায়গায় রেস্টুরেন্টে আমরা খাবার নিয়েছি। দেখে তো মনে হচ্ছে খুব ভালো খাবার, যেহেতু এইসব জায়গায় এইসব চাউমিন ম্যাগি ভালো পাওয়া যায়। এই যে উঠতে শুরু করেছে, এমন হাওয়া যে আমাদের না উড়িয়ে নিয়ে যায়। তো আমরা আজকে নিয়েছি হচ্ছে চাউমিন আর চিলি চিকেন, খুবই সিম্পল খাবার, কিন্তু দামটা কিন্তু অত্যধিক বেশি। মানে চিলি চিকেনের দাম 650 টাকা, আর চাউমিনের দাম, এক চাউমিনের দাম 180 টাকা। আর তার সাথে রোদের তেজ, মানে আমি সানগ্লাস পরতে বাধ্য হলাম, এত রোদের তেজ এখানে। আর এখান থেকে টিবেটের দূরত্ব 80 কিলোমিটার। এখন আমরা রওনা দিলাম নাকোর দিকে। এখন আমাদের বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে স্ফীতি নদী। দুপাশে খাড়া পাহাড়ের মধ্যে নদীগুলো এত নিচ দিয়ে প্রবাহিত যে ভি শেপড ভ্যালি কিন্তু এখানে নয়, এত গভীর ভ্যালি যে এটাকে আই শেপ বলা যায়, অর্থাৎ আই শেপড ভ্যালি, যেটাকে ক্যানিয়ন বলা হয়। তবে ড্রাই ক্যানিয়ন নয়, নিচ দিয়ে তো নদী বয়ে যাচ্ছে। সত্যি কথা কি, পাহাড়ের সৌন্দর্য তো আমরা অনেক দেখেছি, কিন্তু পাথরের সৌন্দর্য দেখতে হলে এই স্ফীতি ভ্যালিতে আসতে হয়। পাহাড় তো গাছ দিয়ে ঢাকা থাকে, আমরা সবুজ পাহাড় দেখি, পাথরের রূপটা দেখতে পাই না। সেই উন্মুক্ত পাহাড়ের যে রূপ, সেটা দেখা যায় এই স্ফীতি ভ্যালিতে আসলে। কত ধরনের যে পাহাড়ের গড়ন হতে পারে, অসাধারণ। আমরা সচরাচর যে পাহাড় দেখে অভ্যস্ত, সেই পাহাড়টা হচ্ছে স্নিগ্ধ সৌন্দর্য, মানে চোখে আরাম দেয়। আর এটা হচ্ছে রুক্ষ সৌন্দর্য, ভালো লাগছে দেখে কিন্তু ভয়ও লাগছে। মানে এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ। আর তার মাঝে রাস্তার কথা না বললে চলবে না, এত সুন্দর রাস্তা, মানে নির্দ্বিধায় চলে যাচ্ছি মাইলের পর মাইল, এক উচ্চতা থেকে আরেক উচ্চতা, দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। এখন আমরা এসে পৌঁছালাম নাকোতে। নাকোতে এই যে মনাস্ট্রির সামনে আমরা রয়েছি, এই মনাস্ট্রির নাম হলো দুকপারকার চৈলিং মনাস্ট্রি, সংক্ষেপে এটিকে নাকো মনাস্ট্রি বলা হয়। এই মনাস্ট্রির প্রতিষ্ঠাকাল দেখুন, 11th সেঞ্চুরি। এই পাহাড়ের ওপরে একটি চওড়া হিলটপ, তার মাঝখানে এই মনাস্ট্রি, অপূর্ব সুন্দর মনাস্ট্রি। এইরকম একটি অঞ্চল, খুবই জনসংখ্যা কম, মানে স্থায়ী বাসিন্দার সংখ্যা কম, সেখানে মাঝে মাঝে যে জনপদগুলি গড়ে উঠেছে, সেইখানে এই রকম এক একটি মনাস্ট্রি এই অঞ্চলের ঐতিহ্য, এখানকার ইতিহাস ইত্যাদির সাক্ষ্য বহন করছে। আমরা যাই, গিয়ে দেখি মনাস্ট্রি। এইখানে কত প্রাচীন দুটি চর্তেন, মাটি দিয়ে তৈরি, বোঝাই যাচ্ছে এই চর্তেনগুলি। আমরা কলপাতে যে মনাস্ট্রিটি দেখেছিলাম, তখন বলেছিলাম সেই মনাস্ট্রির যিনি প্রতিষ্ঠাতা, তিনি এই অঞ্চলে 108টি মনাস্ট্রি তৈরি করেছিলেন। সেই লোচেন রিচেন জাংপো, তিনি এই মনাস্ট্রিটি তৈরি করেছেন, অর্থাৎ এই নাকোর এই মনাস্ট্রিটি। এই মনাস্ট্রিটির মূল গেট দিয়ে আপনি যখন ভেতরে ঢুকবেন, তখন প্রথমে দুটি স্তূপা দেখবেন, এবং ভেতরেও আরেকটি স্তূপা রয়েছে। আর মূল মনাস্ট্রির 4টি অংশ রয়েছে, যার মধ্যে দুটি অংশ হলো প্রার্থনা গৃহ, একটি অংশ পাকশালা এবং আরেকটি অংশ মনাস্ট্রি।
সেটি প্রার্থনা গৃহ। এই যে মনাস্ট্রির যে মূল অংশগুলি, এই অংশগুলির ভেতর কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড। আমরা বাইরে থেকেই মনাস্ট্রিটি আপনাদের দেখাচ্ছি, আর যে অংশটিতে ভেতরে ছবি তোলা যায় সেটি অবশ্যই দেখাবো। এই মনাস্ট্রি দেখে নিয়ে এই মনাস্ট্রির সামনে দিয়েই দেখবেন গ্রামের মধ্য দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে পৌঁছে যাওয়া যায় নাকো লেকে। আমরা এখন সেই পথেই যাচ্ছি। এখানকার এই ট্র্যাডিশনাল বাড়িগুলি দেখুন, লে লাদাখেও ঠিক এইরকমই বাড়ি দেখা যায়। সম্পূর্ণ একটা অন্যরকম পরিবেশ, পাথর আর কাঠ দিয়ে দেয়াল আর বাড়িগুলি তৈরি। এই যে এত দূর হেঁটে আসলাম গ্রামের পথ ধরে, তারপরে দেখুন এত সবুজ টলটলে একটা লেক, কি দারুণ, অপূর্ব। কত রকমের গাছ রয়েছে, আর শীতল হাওয়া যাকে বলে সেটা হচ্ছে এখানে আসলে পাওয়া যাবে। ওদিকে উপরে আকাশটা হচ্ছে নীল, তারপরে হচ্ছে ব্রাউন কালারের পাহাড়, তারপরে হচ্ছে সবুজ রঙের গাছগুলো, তারপরে হচ্ছে এইরকম টলটলে জল, পুরো সিনারি অপূর্ব অপূর্ব। সত্যিই তাই, এইরকম রুক্ষ পরিবেশের মধ্যে একটা অসাধারণ জায়গা, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। অপূর্ব জায়গাটা, অপূর্ব। এই পার্কিং এরিয়াটায় দাঁড়িয়ে পুরো 360 ডিগ্রি ভিউ দেখুন। একটু আগে আমরা এই যে জায়গাটি পার করলাম, এই জায়গাটির নাম হলো মালিং নালা। এই জায়গাটি খুব বিপজ্জনক, মানে এই পাহাড়ের ঢাল বেয়ে প্রচুর পরিমাণে পাথর এখানে পড়তে থাকে। শুধুমাত্র যে পাহাড় দিয়ে যে জলধারা নেমে আসে তার সাথে পাথর পড়ে তাই নয়, এখানে এই পাহাড়ের ঢাল অনুসরণ করে মাধ্যাকর্ষণের টানে এই গুঁড়ো মাটি, তারপরে এই পাথরের গুঁড়ো, এগুলো সব নিচের দিকে নেমে আসে। এই জিনিসটার কিন্তু একটা টার্ম আছে, এটাকে বলা হয় মাস ওয়াস্টিং, যেখানে ভূমির ঢাল অনুসরণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারণ হয়, এবং এখান দিয়ে প্রচুর গাড়ির অ্যাক্সিডেন্টও হয়েছে। এই পথে যেতে যেতে আমরা যে জায়গাটাতে নামলাম, এখানে মাটির প্রকৃতিটা দেখুন কেমন, পুরো একেবারে নরম মাটি, আর সেই নরম মাটির মধ্যে এখানে পাহাড় পুরো ক্ষয় পেয়ে এইরকম হয়েছে। আর সেখানে যখন বৃষ্টির জল পড়ে এই ধরনের রিপিলস বা খাঁজগুলো তৈরি করে। এই রকম ল্যান্ডস্কেপ আমরা দেখেছি লাদাখে, যেটাকে মুনল্যান্ড বলা হয়। এইমাত্র যেটা দেখলাম ওটা তো মুনল্যান্ড নয়, মুনল্যান্ডের মতো দেখতে রংটা, আর ওই যে যেই খাঁজগুলো তৈরি হয়েছে দেখতে মনে হচ্ছে একটা মানুষের মুখের মতো, একেবারে লম্বা লম্বা মানুষের একটা ধরনের ইয়ে পাওয়া যায় না, মূর্তি কিনতে পাওয়া যায় না, লম্বা মানুষের মূর্তি, ঠিক ওরকম দেখতে লাগছে। এই যে আমরা এতদিন ধরে ঘুরছি স্পিতি ভ্যালিতে, আমাদের কাছে একটাই অসুবিধা মনে হয়েছে, যে যেখানে যা ইচ্ছা করা যাবে না। যার মানে হচ্ছে আমাদের যদি মনে হয় যে এক্ষুনি এখন এটা খেতে ইচ্ছা করছে, একটুখানি সামনে দোকান পাবো, এটা কিন্তু করা যাবে না, কি সঞ্চরি, তাই তো? একদম, দিদি তো বললোই। আমি যেটা বলবো যে স্পিতি ভ্যালিতে মানে মাইলের পর মাইল কোনো দোকান নেই, দূরত্বটা মানে অনেক দূরত্ব পরে দোকানগুলো পাওয়া যাচ্ছে। তাই যাদের ক্ষণে ক্ষণে খিদে পায় তারা চেষ্টা করবেন একটু ড্রাই ফ্রুটস সঙ্গে রাখার, বা বিভিন্ন ধরনের খাবার যেগুলো
বেশ কিছুদিন মানে ভালো থাকে এবং টুকটাক টুকটাক আপনারা খেতে পারেন এবং অবশ্যই জল রাখবেন। ভীষণ ড্রাই ওয়েদার এখানে। আর জল খাওয়াটা খুব হ্যাঁ, প্রয়োজন। যত ওপরে উঠতে থাকবেন ততই যেন আপনাদের মনে হবে যে দোকানপাট আরোই কমে যাচ্ছে। গাছপালার মতো দোকানপাটও হ্যাঁ, কমে যাবে। দোকানপাটও কমে যাচ্ছে, পাহাড়ও রুক্ষ হচ্ছে, দোকানের সংখ্যাও কমতে থাকছে। এই যে সোজা রাস্তাটা যেটা ডান দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা চলে যাচ্ছে করিক বর্ডারের দিকে, টুয়ার্ডস টিবেট। এখানে লেখা রয়েছে যে টিবেট 20 কিলোমিটার। আর এই দিকে আমরা বাঁদিকের রাস্তাটিতে ঢুকে যাচ্ছি কাজার দিকে। এই রাস্তা দিয়ে গিয়েই আমরা পৌঁছাবো হুরলিং, টাবো, কাজা ইত্যাদি জায়গায়। হাইওয়েটা ছেড়ে আমরা চলে এলাম এদিকে, এটা পিডব্লিউডি রোড। হাইওয়ের দিকটা আমরা সরে এলাম। হ্যাঁ, এই রাস্তা এত ভালো নয়, তবে ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে। এই যে রাস্তাটি আপনাদের দেখালাম, এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এসেই আপনারা দেখবেন যে এই গিউ মনাস্ট্রির দিকে একটি রাস্তা ঘুরে গেছে। এই দিকটাতে বেশ কিছু গাছপালা দেখা যাচ্ছে। আমরা এই গিউ আমার মোবাইলে 8:22 দেখাচ্ছে। 8:22 এখনো হয়নি, এখন তোমাদের মোবাইলে এখন 5:52। এই যে ও এই একটু আগে বলছিল না, ও যোগীজি যে বলছিল এই জায়গাটাতে চায়নার টাইম, হ্যাঁ অ্যাপেলে চায়নার টাইম দেখায়। এই যে দেখুন, এই ফোনে দেখাচ্ছে টাইম 8:22, আর এই ফোনে টাইম দেখাচ্ছে 5:53। মানে এই ফোনে আমরা চায়নার টাইম দেখছি আর এই ফোনে আমরা ইন্ডিয়ার টাইম দেখছি। এই দিকটাতে এখন একটু গাছপালা দেখা যাচ্ছে। আমরা ঘিউ মনাস্ট্রির কাছাকাছি চলে এসেছি। এই দেখুন এখানে কত সুন্দর ফুল ফুটে আছে। ঘাসের মধ্যে এই যে দূরে দেখা যাচ্ছে ঘিউ মনাস্ট্রি। আর রাস্তার ধারে এই গোলাপি রঙের ফুলগুলো প্রচুর ফুটে রয়েছে দেখছি। ये जो थोड़ा थोड़ा बर्फ दिखाई दे रहा है पहाड़ पे, हाँ, इसके बैक साइड में चाइना। नहीं যোগী জি বহুত আচ্ছা গাইড হয়, অনেক কিছু জানেন, অনেক কিছু বলছেন আমাদের এই রাস্তা সম্পর্কে, এখানকার বিভিন্ন জনজাতি সম্পর্কে। এই জায়গায় হলো ঘিউ মনাস্ট্রির পার্কিং। ঘিউ মনাস্ট্রিতে পার্কিংয়ের যে জায়গাটি দেখালাম সেখান থেকে ওই 150 মিটার মতন হেঁটে যেতে হবে মনাস্ট্রি পর্যন্ত। এই পথে আর গাড়ি যায় না। আর এখানে কিন্তু আপনাদের আর্মির কাছে এন্ট্রি করতে হবে। এন্ট্রি মানে আপনার নাম, তারপরে আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, আর তার সাথে আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, এই ছোটোখাটো বিষয়গুলি এন্ট্রি করতে হবে। আর এখানে পার হেড 30 টাকা করে এন্ট্রি ফি। আমাদের 4 জনের লাগলো 120 টাকা। এখন আমরা হেঁটে যাচ্ছি ঘিউ মনাস্ট্রির দিকে। আর এখানে কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে, খুব সুন্দর লাগছে। আর দেখুন এই ঘিউ মনাস্ট্রির পেছনে তুষারাবৃত পাহাড়, কি অসাধারণ লাগছে দেখুন। ভালো আছি। আচ্ছা, আপনি আমাদের পরিবারের সদস্য? বাহ, খুব ভালো লাগলো এত দূরে এসে। এই যে আমাদের পরিবারের সদস্যের সাথে দেখা হলো। বলুন, নাম বলুন। সন্দীপ গুপ্তা, কলকাতা, তালতলা। আর আপনার? রানী গুপ্তা, কলকাতা। খুব ভালো লাগলো আপনাকে আপনার গলা শুনেই বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকিয়ে দেখি, হ্যাঁ চিনতে পারলাম। ঠিক আছে, ভালো করে ঘুরুন। থ্যাংক ইউ। এই ঘিউ মনাস্ট্রি বিখ্যাত হয়ে আছে এখানে এই সাংঘা তেনজিংয়ের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত মমির জন্য। এখানে সাংঘা তেনজিং নামে এক ব্যক্তি বাস করতেন। অনেকে বলেন তিনি এখানকার বাসিন্দা ছিলেন, অনেকে বলেন যে তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। এই অঞ্চলে প্রচণ্ড এক বিষাক্ত পোকার উপদ্রব হয় এবং সেই বিষাক্ত পোকার হাত থেকে এখানকার মানুষকে রক্ষা করার জন্য এই স্থানটিতে এসে তিনি এই মনাস্ট্রির পাশে সমাধিস্থ হন। আহার নিদ্রা ত্যাগ করে মানুষের কল্যাণের জন্য এই সমাধিস্থ অবস্থাতেই তিনি প্রাণত্যাগ করেন এবং এখানকার প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিকভাবে কোনো ধরনের রাসায়নিক উপাদান ছাড়া সম্পূর্ণ স্বাভাবিকভাবে তার দেহটি মমিতে পরিণত হয় এবং বিগত প্রায় 500 বছর ধরে তার দেহটি এইখানে এই রূপেই অবস্থান করছে। 1475 খ্রিস্টাব্দ থেকে এই মমিটি এখনো পর্যন্ত এইভাবে অবস্থান করছে।
এই মমিটির আকৃতি অনেক ছোট হয়ে গেছে স্বাভাবিকভাবেই, কেননা যেহেতু ক্ষয়ের প্রভাব রয়েছে সেই কারণে একটি কাচের বাক্সের মধ্যে মমিটিকে রাখা হয়েছে। আর 1975 সালে একটি ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের পরে এই মমিটি সকলের মানে সর্বসমক্ষে আসে এবং তারপরে বিজ্ঞানীরা বিভিন্নভাবে এই মমিটির বয়স নির্ধারণ করেন যে এটি প্রায় 500 বছরেরও বেশি বয়স্ক মমি। যাচ্ছে এই মনাস্ট্রির কি কোনো প্রবেশদ্বার আছে? এই হচ্ছে মনাস্ট্রির প্রবেশদ্বার, কিন্তু সেটি এখন বন্ধ। কি অসাধারণ লাগছে, নীল আকাশ, এইরকম বরফে মোড়া পাহাড়। দেখুন পাথরের গায়ে লেয়ারগুলো দেখুন, কি অসাধারণ লেয়ার পাথরের গায়ে। একটা স্তরের পর আরেকটা স্তর এইরকমভাবে পলি জমা হয়, তারপরে সেগুলি সমুদ্রের তলদেশে বছরের পর বছর জমা পড়ে এই ধরনের সেডিমেন্টারি রক তৈরি হয়। এই জন্য এই লেয়ার সেডিমেন্টারি রকের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই ধরনের লেয়ার ইগনিয়াস রকে বা মেটামরফিক রকে কখনো দেখা যাবে না। আর এই দিকে দেখুন, এই রকের ইনক্লিনেশনটা দেখুন কিরকমভাবে একদিকে হেলে রয়েছে পুরো, কি স্পষ্ট লেয়ারিং দেখুন। এখন ঘড়িতে সময় 7:36। আমরা এসে পৌঁছলাম হুরলিং। এখানেই আমাদের আজকে নাইট স্টে। তো আমাদের তো বাইরে থেকে হোটেলটা দেখে খুব সুন্দর লাগছে, আর চারিপাশের পরিবেশও খুব সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, দেখতেই পাচ্ছেন। আর এই সামনে দিয়ে স্ফীতি নদী বয়ে যাচ্ছে। এবার ভেতরে গিয়ে দেখি এই ভালো লাগাটা স্থায়ী হয় নাকি খারাপ লাগে। আর এই হলো হোটেলের এন্ট্রান্স। জিষ্ণু চেক ইন করছে। এই ঢুকেই এই দিকে হচ্ছে রিসেপশন, আর এই দিকে ডাইনিং। করে দাও তুমি। এই হুরলিংয়ে যে হোটেলে আমরা আছি তার নাম ড্রিমল্যান্ড। চলুন আপনাদের আমাদের ঘরটা দেখিয়ে দিই। ঘরটা খুব বড় তা নয়, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার পছন্দ। এখানে একটা সুন্দর বসার সোফা আছে, যদিও জায়গাটা অড মনে হয়েছে আমার, কারণ এখান দিয়ে আবার একটা আলমারি রয়েছে, সেই আলমারিটা খোলার জন্য একটু স্পেসটা কম হয়ে যাচ্ছে। আর বেডটা খুব পছন্দ হয়েছে আমার, পুরো একটা কিং সাইজ বেড, এখানে 3 জন আরাম করে শুতে পারবেন। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিছানার চাদর এবং ব্ল্যাঙ্কেট কভার, যেটা আমার সবচেয়ে প্রায়োরিটি। আর এই ঘরটার মধ্যে আর আছে এই যে সুন্দর একটা ড্রেসিং টেবিল, খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে উইথ ড্রয়ার, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন। এবং একটা সুন্দর সেন্টার টেবিল রয়েছে, আর এই যে 2টো টাওয়েল দিয়ে গেছে সেটাও খুব পরিষ্কার, এর মধ্যে 2টো ক্লিনিক প্লাস দিয়েছে, আর মেডিমিক্স, আর এই যে তেল। আর এখানে দেখি কি কি আছে। আচ্ছা, আমাদের কিন্তু এই হোটেলে প্রথম আমরা কোনো ইলেকট্রিক কেটল পাইনি। তা ওনাদের বললাম, তো ওনারা বললো ওদের কোনো এইরকম সার্ভিস নেই ইলেকট্রিক কেটেলে, তবে ওনারা সকালবেলা 7:30টার সময় চা করে দিয়ে যাবেন। আর এখানে গ্লাস দেওয়া আছে, 2টো গ্লাস দেওয়া আছে, জগ দেওয়া আছে। এখানে কোনো মিনারেল ওয়াটারের বোতলও আমি দেখতে পাচ্ছি না, হয়তো ওনাদের পয়সা দিলে ওরা দেবেন।
আর চলুন সবচেয়ে এটার আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে এই রুমের সাথে একটা সুন্দর ব্যালকনি, যেটা আমার তো খুব প্রিয়। এই যে দারুণ সুন্দর একটা গোল ব্যালকনি, যেখানে 4 জন বসতে পারবে। খুব ভালো এই জায়গাটা, বিউটিফুল। বাহ, এখান থেকে পরিবেশটা দারুণ সুন্দর। আকাশে চাঁদ উঠেছে, পূর্ণিমা কাছাকাছি এসে গেছে। গোল হতে আর 2-4 দিন বাকি আছে দেখে মনে হচ্ছে। যা, আমি অবশ্য জানি না পূর্ণিমার ডেটটা কবে। আর একটা কুলকুল করে জলের আওয়াজ আসছে, যেটা দারুণ দারুণ রিফ্রেশিং। এবার চলুন আপনাদের বাথরুম দেখাই। ও, এখানে একটা ডাস্টবিনও আছে আর 2টো চপ্পল দেওয়া আছে বাথরুমে যাওয়ার জন্য। তবে দুটোই ছেলেদের দিয়েছে, ভেবেছে কোনো মেয়ে আসবে না। বাহ, বাথরুমটা কিন্তু বেশ বড় আর তেমন পরিষ্কার, আর গিজারটিও বেশ বড়। এখানে আয়নাও দেওয়া আছে, খুব পছন্দ, আমার খুব ভালো লেগেছে। এইবার এখানে দরজার পেছনে ব্র্যাকেট লাগানো আছে, সঙ্গে একটাই দেখছি হ্যাঙ্গার লাগানো। যাই হোক, ওভারঅল হোটেলটা বেশ পছন্দ। আর যেটা এখন আরও ভালো লাগবে, খাবারটা কীরকম দেখার পর আমার মনে হবে কত মার্কস দেবো। আমি তো মোটামুটি একটা মার্কস দিয়ে রাখি। যেমন আগের হোটেলটা আমরা মার্কস দিতে ভুলে গেছি, যেটা আমরা কলপাতে ছিলাম, সেটাই আমি 10-এর মধ্যে 7.5 দেবো, তার থেকে বেশি দেবো না। কারণ আমি গিয়ে একটু নোংরা পেয়েছিলাম, সেজন্য 7.5। এইটা আমার কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। দেখা যাক, কাল পর্যন্ত আমরা থাকবো, রান্নাটা খাওয়ার পর নাম্বার দেবো। বিষ্ণু, সঞ্চারী, প্রভু ওরা সবাই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। মানে অনেক অপশন আছে, পোহা আছে, ব্রেড দিয়ে জ্যাম দিয়ে আছে, কিন্তু আমরা ব্রেড অমলেট নিয়েছি, সবাই এক খাবার। আর যেটা বলেছিলাম আপনাদের, যে কালকে আমি বলবো দিনের শেষ মানে লাস্ট ডে, যে এই হোটেলটাকে আমরা কত রেটিং দেবো। এই হোটেলটাকে আমি 10-এ 9 দেবো। 1 নম্বর কেটে নিলাম, শুধুমাত্র কেটেলটা নেই আর চায়ের সরঞ্জামটা নেই বলে, নাহলে সত্যিই হোটেলটা সব দিক থেকে ভালো, খুব ভালো হোটেল। আমরা এখন রওনা দিলাম, আজকে একটু দেরিতেই রওনা দিলাম, কেননা এখান থেকে আমরা আজকে কাজাতে পৌঁছাবো। কাজা এখান থেকে মানে আমরা যে হুরলিংয়ে রয়েছি, হুরলিং থেকে 45 থেকে 50 কিলোমিটার মতন ডিস্টেন্স। কিন্তু আমরা যাওয়ার পথে রাস্তায় আরও বেশ কয়েকটি জায়গা দেখে নেব। সেই জায়গাগুলির কিছু মানে যাওয়ার পথের দূরত্ব রয়েছে। যেমন আমরা এখান থেকে এই হুরলিং থেকে যাত্রা শুরু করলাম। প্রথমে আমরা যাব টাবো মনাস্ট্রি, 35 কিলোমিটার। তারপরে টাবো মনাস্ট্রি দেখে নিই, ওখানে টাবো কেভ আছে, সেটা যদি যাওয়া সম্ভব হয় তাহলে যাব। তারপরে সেখান থেকে আমরা যাব ধানকাড মনাস্ট্রি, ধানকাড মনাস্ট্রি থেকে আমরা যাব পিন ভ্যালি, পিন ভ্যালি থেকে তারপরে আমরা পৌঁছাবো কাজা। এই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম। তাহলে আমরা এখন রওনা দিয়েছি, এইবারে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবারে এগোই, আপনারা সঙ্গে থাকুন। আমরা এসে পৌঁছে গেলাম টাবো, এই সামনে টাবো মনাস্ট্রিতে যাওয়ার গেট। এখন আমরা টাবো মনাস্ট্রির দিকে যাচ্ছি। আমাদের হুরলিং থেকে টাবো পৌঁছতে কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না। আমি যদিও বললাম 35 কিলোমিটার, 1 ঘন্টা মতন লাগার কথা, কিন্তু দেখলাম যে 45 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। এখন আমরা টাবো মনাস্ট্রির দিকে এগিয়ে যাই। এই টাবো মনাস্ট্রিতে যাওয়ার পথের এই পাশটায় দেখুন প্রচুর আপেল গাছ, ছোট ছোট আপেল ফলে রয়েছে। চোরটেনটা ভারী সুন্দর করে সাজানো, গোল্ডেন কালার দিয়ে কিরকম একটা চাঁদ বাঁধার মতো অপূর্ব লাগছে। এইদিকে এই যে মনাস্ট্রিটি দেখছেন, এটি হলো নিউ মনাস্ট্রি, কিন্তু এই মনাস্ট্রিটি এখন বন্ধ। আর এই পথ দিয়ে যেতে হবে ওল্ড মনাস্ট্রির দিকে। টাবোর এই ওল্ড মনাস্ট্রিটি মাটির তৈরি। 986 এডিতে 3600 মিটার উচ্চতায় এই টাবো মনাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল ঘিউ রাজবংশের রাজা ইয়াংস অড
তিনি এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। আগেও আপনাদের যে বলেছি যে রিসেন জংপো, যিনি গ্রেট ট্রান্সলেটার, তিনি এই মনাস্ট্রি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন এবং এই 996 সালে যে মনাস্ট্রিটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি মূলত মাটির মনাস্ট্রি এবং নতুন মনাস্ট্রিটি পরবর্তীকালে তৈরি হয়েছে। এবং এই রিসেন জংপো, যার কথা বললাম, তিনি এই অঞ্চলে মোট 108টি গুম্ফা তৈরি করেছিলেন এবং সেই গুম্ফার মধ্যে কতগুলি গুম্ফা ধর্মীয় হিসেবে পরবর্তীকালে মনাস্ট্রি হিসেবে গড়ে উঠেছে। আর এই যে সামনে পাহাড়টি দেখছেন, এই যে পাহাড়, সেই পাহাড়েও পরপর বেশ কতগুলি গুম্ফা রয়েছে যেগুলি উপাসনার উদ্দেশ্যে এখনও ব্যবহৃত হয়। এই চত্বরে যে মন্দিরটি রয়েছে, এই হলো সেই মন্দির। এইখানে রয়েছে কতগুলি স্তূপা। এই স্তূপাগুলি সবই মাটির তৈরি, খুব সুন্দর পরিবেশ। এই হলো টাবর প্রাচীন মনাস্ট্রি, কিন্তু এখানে দেখুন লেখা আছে যে ক্যামেরা, মোবাইল, ফ্ল্যাশ লাইট অ্যান্ড ফটো আর নট অ্যালাউড। দারুণ দেখলাম এই যে মনেস্ট্রি, মাড মনেস্ট্রি, অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। ভেতরে ঢুকলে মনে হচ্ছিল সেই 996 বা 1000 খ্রিস্টাব্দের ওখানেই চলে গেছি। ভেতরে বিভিন্ন বজ্র ধর্মগুরুদের প্রতিকৃতি আছে এবং তাদের সেই যে চোখের উপলব্ধি দেখে মানে অর্ধনিমীলিত চোখ, অপূর্ব কারুকার্য, খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, কোনো চেঁচামেচি নেই। এই যে আমাদের মনের প্রশান্তি আসে, এই অপূর্ব অনুভূতি, ঠিক বলে অতটা বোঝানো যায় না, কিন্তু দারুণ। ওই দোকানটি বন্ধ, উকি মেরে লাভ নেই। দেখছি পুতুলগুলো এখানে আছে। হ্যাঁ এই আসো দেখো। হ্যাঁ, মনাস্ট্রিতে এসেও আমরা কেনাকাটা করতে ছাড়ি না। এই টাবো মনাস্ট্রির বিভিন্ন নিদর্শন আমরা বাড়িতে নিয়ে যাব, ঘরে সাজিয়ে রাখবো। একদম যাও, যাই ভেতরে। হ্যাঁ। আমরা গাড়িতে করে, যে গাড়িতে করে ঘুরছি, সেই গাড়ির সামনে ড্যাশবোর্ডের ওপরে একটা ছোট্ট ছোট্ট দুটো পুতুল আছে। ওটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, তো সেটাই কিনলাম। কিন্তু এখানে দেখতে অন্যরকম, কিন্তু দাম নিল প্রচুর। মানে 4টে পুতুলের দাম 600 টাকা নিল, এক একটা 150 টাকা। প্রচুর কোথায়, খুবই সামান্য। না, দাম মানে ওই সাইজ হিসাবে প্রচুর, আমি তাই বলছি। টাবোতে যে মাড মনাস্ট্রি রয়েছে, সেই মাড মনাস্ট্রি থেকে দূরে পাহাড়ে যে গুহাগুলি দেখা যায়, সেই গুহাগুলি পর্যন্ত আপনারা যেতে পারেন। আপনারা এই পর্যন্ত গাড়ি করে আসবেন, এই যে নিচে গাড়িগুলি দাঁড়িয়ে আছে, তারপরে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠে তারপরে পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা গেলে তারপরে ওই গুহাগুলি পর্যন্ত পৌঁছানো যায়। তোমরা ফিরে আসছো যে? আমরা ফিরে আসছি কারণ এই সিঁড়িগুলো প্রপার নেই, ওখানে অর্ধেক ভেঙে গেছে, পুরো খোয়া টোয়া এসে পড়েছে, আমরা যেতে পারছি না। মানে পা হরকানোর সমূহ চাষ, আর অনেক দূর। এই যে এই সিঁড়ি ভেঙে আপনাদের ওপরে উঠতে হবে, কিন্তু ওরা তো কেউ উঠলো না, দেখলেন। আর ওই যে ওপরে, ওইখানে পাহাড়ের গায়ে গুহাগুলি রয়েছে। এই যে এখানে টাবো মনাস্ট্রি, আর এই দেখুন এখান থেকে টাবো ভ্যালি, আর এই দিকে পাহাড়ের গায়ে এই যে গুহাগুলি। একেবারেই ভাঙাচোরা অবস্থা, বেশ অনেকগুলি গুহা রয়েছে পাহাড়ের গায়ে। আর পাহাড়টি খুব ঝুড়ো পাহাড়, পাথর টাথর সব ভেঙে গুঁড়ো হয়ে পড়ছে। আর অত দূর গেলাম না, এবারে নিচে যাই। আমরা এইখানে এই যে গুফাগুলির নিচে চায়ের দোকান, সেই চায়ের দোকানে বসে রয়েছি। আর এখানে একটা খুব সুন্দর ম্যাপ দেখলাম, এই ম্যাপটা দেখে মনে হলো আপনাদের দেখাই। এই দেখুন, আমরা এখন এখানে রয়েছি টাবোতে। টাবোর থেকে এইখানে একটা বাই রোডে আমরা যাব ধানকার, তারপরে এদিক দিয়ে গিয়ে আমরা যাব এখানে পিন ভ্যালি, তারপরে আমরা গিয়ে পৌঁছবো কাজাতে। 3650 মিটার কাজার উচ্চতা। আর কাজার থেকে আমরা যাব এই যে হিকিম 4400 মিটার,
তারপরে এই কমিক ভিলেজ যেটা হাইয়েস্ট ভিলেজ 4587 মিটার, এদিকে লাংজা, এই জায়গাগুলো করব। আর এই কাজার থেকে তারপরে এই যে কি মনাস্ট্রি, কিব্বার, চিচাম ভিলেজ হয়ে, চিচাম ব্রিজ হয়ে আমরা যাব চন্দ্রতাল হয়ে অটল টানেল। খুব সুন্দর এখানে রুট ডাইরেকশনটা দেওয়া রয়েছে, বেশ ভালো লাগলো দেখে। দারুণ লাগলো, দারুণ হেভি করেছে। পরিষ্কার একটা আইডিয়া দিয়ে দিয়েছে। এই অঞ্চল শীতকালে পুরো বরফে ঢেকে যায় এবং বরফের চাপে সেই পাথর বা পাহাড় সেই সময় ভেঙে যায়। শীতের শেষে যখন বরফ সরে যায় তখন ওই গুঁড়ো গুঁড়ো পাথরগুলো সেগুলো সব ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসে। এইভাবে এই অঞ্চলের পাহাড় আরও গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে। এত রুক্ষতার মধ্যেও কিন্তু এই যে স্ফীতি নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তার ফলে বিভিন্ন জায়গাতে যেখানে রিভার ভ্যালিটা একটু চওড়া সেখানে কিন্তু গ্রিনারি দেখা যাচ্ছে। সেখানে বিভিন্ন জায়গায় চাষও হয়েছে, এরকমও জায়গা রয়েছে, আর বিভিন্ন ধরনের গাছপালাও সেখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই রুক্ষতার মধ্যে মাঝে মাঝে একটু সবুজের ছোঁয়াও রয়েছে। আমরা এই যে যাচ্ছি দিনের বেলাতে কিন্তু আপনাদের এখানে কোনো রকম ঠান্ডা লাগবে না। দিনের বেলায় রোদের তেজ যথেষ্ট, আর যেহেতু বৃষ্টির ছায় অঞ্চল, বৃষ্টির তো কোনো চিহ্নই নেই, এখানে বৃষ্টিপাত একেবারে হয়ই না বললে চলে। কিন্তু যেই সূর্য অস্ত যাবে সাথে সাথে কিন্তু বেশ ঠান্ডা পাবেন। এইখানে দেখুন রিভার ভ্যালি এখানে কতটা চওড়া, আর এত চওড়া ভ্যালি হওয়াতে এখানে বেশ কিছু জায়গায় অনেকটা করে ডিপোজিশনও হয়েছে। এই জায়গাটির নাম হলো সিচলিং। ধনকার মনাস্ট্রি যাওয়ার আগে এই জায়গাটি পড়ে। রাস্তায় যেতে যেতে এইরকম স্যাফরন টিয়ের গাছ দেখা যায়। তা আমি যার জন্য যোগীজিকেই বললাম যে আপনিই বলুন যে এই গাছের বিশেষত্ব কি। ये है दादा अपना सेफ्रॉन का पौधा। इसमें जो है येलो रंग के छोटे छोटे दाने लगते हैं, और जो है उसका चाय सुबह सुबह पिया जाए तो बहुत अच्छा रहता है, सेहत अच्छा रहता है, आपके घुटने का दर्द हो गया, हर एक चीज़ें अच्छी रहती है इसके पीने से। और ये बहुत यानी लोगों को बहुत इफेक्टिव है इसका, जो सुबह सुबह लेमन टी जैसे बनता है उसी तरह का इसका भी चाय बनता है, और विदाउट शुगर। बहुत ही अच्छा इसका टेस्ट होता है। রাস্তায় যেতে যেতে এই ধরনের ভেজিটেশনগুলো দারুণ লাগছে দেখে। ये बहुत बड़ा हो जाता है आगे এই দেখুন পাহাড়ে যেতে যেতে এই যে গাছগুলি রয়েছে এগুলি হলো কালোজিরের গাছ। এগুলিতে এখন ফুল হয়েছে, এরপরে এগুলি শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে কালোজিরে হবে। इसका भाव तो बहुत ज्यादा होता है। 40,000 रुपए किलो। 40,000 रुपया किलो यहाँ का काला জিরে। এখান থেকে এই যে মনাস্ট্রি দেখা যাচ্ছে এটি হলো ধানকার মনাস্ট্রি। এই মনাস্ট্রিকে বলা হয় মনাস্ট্রি অন এ ক্লিফ। খাড়া পাহাড়ের একেবারে প্রান্তভাগে এই মনাস্ট্রিটি অবস্থিত। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা পাহাড়ের ফিচার্সটি ভালো করে লক্ষ্য করুন। এই পাহাড়টি ক্ষয় পেয়ে কি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, এবং ধীরে ধীরে দেখুন এই পাহাড় এবং পার্শ্ববর্তী অংশের পাহাড়গুলিও এই রকম ভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং এখানকার প্রত্যেকটি বাড়ি কিন্তু ভীষণ বিপজ্জনক অবস্থায় রয়েছে। এবং এই মনাস্ট্রিটিও একটি বিপজ্জনক মনাস্ট্রি হিসেবে ঘোষিত। এই মনাস্ট্রির যে সকল সন্ন্যাসীরা বাস করেন তাদের ওই নিচে যে সিচলিং বলে জায়গাটি দেখালাম সেইখানে তাদের নতুন করে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, কেননা এই পাহাড়টি আর হয়তো কিছুদিনের মধ্যেই
আরও ক্ষয় পেয়ে যাবে, এই মনাস্ট্রিটি হয়তো আর টিকে থাকবে না। কিন্তু বহু প্রাচীন এই মনাস্ট্রি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, হয়তো তোমরাও লক্ষ্য করবে, যে স্পিতি ভ্যালির এই প্রত্যেকটা বাড়ির ছাদ কিন্তু প্লেন, একদম পুরো ফ্ল্যাট টপ। আমার আশ্চর্য লাগছে, কারণ স্পিতি ভ্যালিতে কিন্তু প্রচুর বরফপাত হয়, মানে নভেম্বর ডিসেম্বর মাসে এত বরফ পড়ে যেখানে মানুষজন আসতে পারে না। তাহলে যদি ফ্ল্যাট রুফটপ হয় তাহলে কি করে সম্ভব? যদি আমরা পাহাড়ি অঞ্চলের বাড়ির বেশিরভাগই দেখি যে এরকম স্ল্যান্টিং থাকে, যাতে বরফ পড়ে যায় নিচে। কি জানি কেন এরকম, লাদাখেও দেখেছি এরকম ফ্ল্যাট রুফটপ, আর এখানেও দেখছি সব বাড়ির ফ্ল্যাট রুফটপ। দেখুন এই জায়গাগুলিতে পাহাড়ের কি অবস্থা, কি ভয়ঙ্করভাবে ক্ষয় পেয়েছে। দেখুন, কাঠ আর মাটি দিয়ে তৈরি প্রাচীন মনাস্ট্রি, এবং এই মনাস্ট্রিটি কি মনাস্ট্রির পরে স্ফীতির দ্বিতীয় প্রাচীনতম মনাস্ট্রি। আর আমরা এখন রয়েছি 13,898 ফুট উচ্চতায়। দেখুন এই মনাস্ট্রির ভিতরের বিভিন্ন অংশ, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। মাঝে মাঝে বিভিন্ন কক্ষগুলি রয়েছে, দরজার উচ্চতাও খুব কম। এই সিঁড়ি দিয়ে উঠে এসে এই হলো মনাস্ট্রির উপরের প্রথম অংশ। এই জায়গাটিতে একটি প্রশস্ত অংশ রয়েছে, আর এটি বহু বছর ধরে এখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে, এবং এনারা বিশ্বাস করেন যে এই প্রবেশপথের মুখে যদি এরকম আইবেক্স রাখা যায় তাহলে অশুভ শক্তি তারা ঘরের ভেতর প্রবেশ করতে পারে না। সেই কারণেই এটি এখানে স্টাফ করে রাখা রয়েছে। আর এখানে যে মেডিটেশন কেভটি রয়েছে, সেই মেডিটেশন কেভের আপনি মাথায় দেখবেন যে অনেক মানুষ এসে পয়সা সেখানে আটকে রেখেছেন। এটা কিন্তু কোনো ম্যাগনেটিক অ্যাকশানে আটকে আছে তা না, ওই কেভের মধ্যে গ্রিপ করা রয়েছে। সেই গ্রিপের মধ্যে আপনাকে পয়সাটা নিয়ে, সেটা 2 টাকার কয়েন 5 টাকার কয়েন যাই হোক, পয়সাটা নিয়ে আপনি দেখবেন যে কোন জায়গায় আটকায়। যদি কোনো জায়গায় আটকে যায় তাহলে আপনি যা মনস্কামনা করবেন সেটাই পূরণ হবে। এটা এখানকার মানুষদের বিশ্বাস। এই দিক থেকে আসছে স্ফীতি নদী, অর্থাৎ ডান দিক থেকে, আর ওই দিক থেকে আসছে পিন নদী। এই স্ফীতি নদী আর পিন নদী এসে এই জায়গাটাতে মিলিত হচ্ছে। এই মনাস্ট্রির পেছনে আসলে এটি দেখা যায়। ধনকর মনাস্ট্রি দেখে নিয়ে এখন আমরা রওনা দিয়েছি পিন ভ্যালির দিকে। এই পিন ভ্যালি হলো স্ফীতির সবথেকে সুন্দর ভ্যালি। সবুজের দিক থেকে, বিভিন্ন ধরনের গাছের অবস্থানের দিক থেকে, ফুলের দিক থেকে এই ভ্যালির সৌন্দর্য অপার। আমরা এসে পৌঁছালাম পিন ভ্যালির কুংরি মনাস্ট্রিতে। এইখানে মোবাইলের আর কোনো টাওয়ার নেই, আর স্ফীতি ভ্যালি অঞ্চলে আমি যা দেখছি এখানে শুধুমাত্র জিওর টাওয়ারটি পাওয়া যাচ্ছে এবং এয়ারটেল পাওয়া যাচ্ছে, আর হ্যাঁ বিএসএনএলও পাওয়া যাচ্ছে। কিন্তু আমার ভোদাফোনের একটি সিম রয়েছে, সেই সিম গত 3 দিন ধরে
ইনঅ্যাক্টিভ রয়ে গেছে। এই সামনেই পিন ভ্যালি মনাস্ট্রি বা কুংরি মনাস্ট্রি। আজকে মনে হয় এনাদের কোনো অনুষ্ঠান রয়েছে, সবাই এখানে একত্রিত হয়েছেন। এই হলো সামনে মনাস্ট্রি, আর এই মনাস্ট্রির চারিদিকে আবাসিকদের থাকার ব্যবস্থা, মাঝখানে প্রশস্ত চত্বর। এই মনাস্ট্রির মধ্যে তুমি কি পার্থক্য দেখছো অন্য মনাস্ট্রির থেকে, বলো? প্রথমত সামনে এরকম একটা কাজ দেওয়া ব্যারিকেড, এরকম আমরা কোনো জায়গায় দেখিনি। এই যে সামনে কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, তার কারণ হচ্ছে যে এই অঞ্চলে এত হাওয়া দেয়, সেই হাওয়ায় যাতে এই মনাস্ট্রির ভেতরের যে কারুকার্যগুলি রয়েছে সেগুলি যাতে নষ্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে এই রকম কাঁচ দিয়ে মনাস্ট্রির সামনেটা ঢাকা রয়েছে। এই জিনিস আমরা কোনো মনাস্ট্রিতে দেখতে পাইনি, যেটা এখানে এই মনাস্ট্রিতে দেখলাম। আজকে কিন্তু বিভিন্ন মনাস্ট্রিতে বিভিন্ন বৈশিষ্ট্য দেখছি। মানে ওনাদের জিজ্ঞেস করলাম, এখানে 7 দিন ধরে একটি অনুষ্ঠান চলছে, আর চৌথা দিন। এই দেখুন, এখানে সমস্ত প্রসাদ বিতরণ হচ্ছে। প্রসাদে ডিম রয়েছে, বিস্কুট রয়েছে, বোঁদে রয়েছে, আর একটা বিশেষ ধরনের কি একটা রয়েছে, সেটার নাম জানি না। হ্যাঁ, আর এই যে মনাস্ট্রির ভেতরে দেখুন, এখানে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন, প্রার্থনা করছেন। আমরা এত মনাস্ট্রিতে গেছি, কিন্তু কোনো মনাস্ট্রিতে এই রকম এতজন একসাথে বসে প্রার্থনা করছেন কোথাও দেখিনি। পিন ভ্যালি মনাস্ট্রিতে আমরা একটা দুর্লভ অভিজ্ঞতা লাভ করলাম। এখানে ওনাদের যে অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে এত সুন্দর প্রার্থনা হলো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে আমাদের প্রসাদ দিল, দেখাও। আমাদের অনেক প্রসাদ দিয়েছে, একেবারে ঝোলা ভর্তি করে। এই যে তার মধ্যে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। এর মধ্যে কেক আছে, বিস্কিট আছে, টফি আছে, যেটা খেয়ে নিয়েছি। আশ্চর্য ব্যাপার, ডিম দিয়েছে। আর এটা একটা কি মিষ্টান্ন দ্রব্য বোধ হয়, কী দিয়ে বানিয়েছে জানি না, এইরকম বানিয়ে দিয়েছে। তারপর ঝুড়ি ভাজা দিয়েছে, তারপরে গমের মতো না জোয়ারের মতো একটা কি ফ্রাই করে, ড্রাই ফ্রাই, অদ্ভুত সুন্দর। মানে আমি এরকম অভিজ্ঞতা কোনোদিন আগে পাইনি আর কি। দারুণ লাগলো আমাদের। যেমন কি ভেতরে প্রার্থনা হচ্ছে, এত ডিসিপ্লিনড। ওখানে অন্তত 1000 খানেক মানুষ রয়েছে ভেতরে, যেমন ডিসিপ্লিনড আর তেমন অবাক হলাম এদের প্রসাদ দেখে। আগেও অবশ্য বুদ্ধগয়া গিয়ে আমার এই এক্সপিরিয়েন্স হয়েছিল, ওদের প্রসাদ কীরকম ধরনের হয় দেখার। কিন্তু এইবার চাক্ষুষ শুধু করলাম না, আমাদের প্রসাদ বিতরণও করলেন ওরা। খুব ভালো লাগলো। আর আজকে টাবো এবং পিন ভ্যালি দেখে নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি কাজার পথে। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।